কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনা নিহত, আত্মহত্যা নাকি দুর্ঘটনা জানা গেল। গাজায় সাহায্যের জন্য ছুটে আসা 743 ক্ষুধার্ত ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ট্রাম্পের শুল্ক হুমকির মুখে আমরা সহজে আপোষ করব না, বললেন জাপানের প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী রাফাল যুদ্ধবিমান বিক্রি বানচালের চেষ্টা করছে চীন, দাবি ফরাসি গোয়েন্দাদের। ঘনিয়ে আসছে 11 জুলাই, এরপর কি করবেন ডোনাল্ড ট্রাম্প? ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় এক সেনা সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজৌরির শোলকি গ্রামের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে। তবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত ছোড়া গুলি তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার এক সেনা সদস্য নিজ অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজৌরির শোলকি গ্রামের কাছে অবস্থিত একটি সেনা ক্যাম্পে। তবে এটি আত্মহত্যা নাকি অসাবধানতাবশত ছোড়া গুলি তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ভারতের বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, নিহত সেনা সদস্যর 54 রাষ্ট্রীয় রাইফেলসের সঙ্গে যুক্ত ছিলেন এবং শনিবার রাতের দিকে ক্যাম্পের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্বে ছিলেন। ক্যাম্পটি রাজৌরি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। কাশ্মীরে সেনা ক্যাম্পে গুলি ছোড়ার এমন ঘটনা নতুন নয়। এর আগেও একই ধরনের পরিস্থিতিতে বেশ কয়েকবার সেনা সদস্য নিহত হয়েছেন বা আহত হয়েছেন, যার কিছু আত্মহত্যা হিসেবে চিহ্নিত হলেও কিছু ক্ষেত্রে দুর্ঘটনা বলেই দাবি করা হয়েছে। আলপনা খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। গত কয়েক সপ্তাহে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের খোঁজে বের হওয়া 743 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সমর্থিত বিতর্কিত সাহায্য প্রকল্প নিয়ে নতুন করে নিন্দার জন্ম দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত কয়েক সপ্তাহে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের খোঁজে বের হওয়া 743 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সমর্থিত বিতর্কিত সাহায্য প্রকল্প নিয়ে নতুন করে নিন্দার জন্ম দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুসারে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রগুলো সহায়তা চাইতে গিয়ে আরও অন্তত 4891 জনেরও বেশি আহত হয়েছেন। জিএইচএফ সাইটে হামলায় আহত ফিলিস্তিনি ব্যক্তি মাজিদ আবুল আবান আল জাজিরকে বলেন, আমার বাচ্চারা টানা 3 দিন ধরে না খেয়ে থাকার কারণে আমি সাহায্য বিতরণ কেন্দ্রে যেতে বাধ্য হয়েছিলাম। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে নেতজারিমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি মধ্যরাতে রাস্তা ধরেছিলাম কিছু খাবার পাওয়ার আশায়। জনতা ছুটে আসতেই ইসরায়েলি বাহিনী আমাদের দিকে কামানের গোলা ছুড়ল। বিশৃঙ্খলার মধ্যে সবাই কেবল বেঁচে থাকারই চেষ্টা করেছিল। আলপনা খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সহজে আপোষ না করার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার একটি টেলিভিশন টক শোতে তিনি বলেন, আমরা সহজে আপোষ করব না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সহজে আপোষ না করার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার একটি টেলিভিশন টকশোতে তিনি বলেন, আমরা সহজে আপোষ করব না। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর 10% শুল্ক আরোপ করেন। পরে তিনি ডজন খানেক দেশের ওপর আরও উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন, যার মধ্যে জাপানও রয়েছে। তবে আলোচনার সুযোগ দেওয়ার জন্য তা সাময়িকভাবে স্থগিত করা হয়। এই স্থগিতাদেশের মেয়াদ 9 জুলাই শেষ হচ্ছে। অর্থাৎ যদি দেশগুলো সময় মতো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় তবে উচ্চহারে শুল্ক কার্যকর হবে। জাপানের বাণিজ্য দূত রিওসেই আকাজাওয়া বৃহস্পতিবার ও শনিবার মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। রোববার ইশিবা পুনরায় বলেন, জাপান যেহেতু যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ, তাই তাদের অন্যান্য দেশের মতো এক কাতারে ফেলা উচিত নয়। জানাতু নাইমা কেয়া, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে আকস্মিক যুদ্ধের পর ফরাসির তৈরি রাফায়েল যুদ্ধ বিমানের কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দেওয়ার জন্য চীন তার দূতাবাসগুলোকে কাজে লাগাচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে আকস্মিক যুদ্ধের পর ফরাসি তৈরি রাফায়েল যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়িয়ে দেওয়ার জন্য চীন তার দূতাবাসগুলোকে কাজে লাগাচ্ছে। ফরাসি কর্মকর্তারা বলেছেন, তারা দেখেছেন যে দেশগুলো ইতিমধ্যেই রাফাল অর্ডার করেছে। চীনা দূতাবাসগুলো সেখানে বিক্রিকে দুর্বল করার চেষ্টা করছে। এরপর থেকে ফরাসি কর্মকর্তারা বিমানটিকে সুনামের ক্ষতি থেকে রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছেন। তারা অভিযোগ করেছেন, রাফাল নিয়ে নিন্দা এবং পাকিস্তান ও তার মিত্র চীন থেকে অনলাইনে বিভ্রান্তিকর তথ্য প্রচারের একটি সম্মিলিত প্রচেষ্টা তারা দেখেছেন। তারা বলছে, এই প্রচারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট, রাফালের ধ্বংসাবশেষ দেখানো ছদ্মবেশী চিত্র, AI জেনারেটেড কন্টেন্ট এবং কথিত যুদ্ধের অনুকরণে ভিডিও গেমের চিত্রায়ন অন্তর্ভুক্ত ছিল। জানাতু নাইমা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 90 দিনের সময়সীমা দিয়েছিলেন তা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। গত 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের পণ্য পাল্টা শুল্ক আরোপ করেন, কিছু ক্ষেত্রে যার হার 50% পর্যন্ত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 90 দিনের সময়সীমা দিয়েছিলেন তা শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। 9 জুলাই রাত 12টা 1 মিনিটে মেয়াদ শেষ হওয়ার পর কি ঘটবে তা এখনও অনিশ্চিত। গত 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের পণ্য পাল্টা শুল্ক আরোপ করেন, কিছু ক্ষেত্রে যার হার 50% পর্যন্ত। সেই দিনটিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসেবে আখ্যা দেন। বাস্তবতা হলো তা ছিল গত 100 বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি শুল্ক। UBS গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের বৈশ্বিক ইকুইটি বিভাগের প্রধান উলরিকে হফম্যান বার্চার্ডি বলেন, মোটের ওপর যুক্তরাষ্ট্র ভিয়েতনাম চুক্তিকে আমরা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখি। ভবিষ্যতের আরও টেকসই দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির পথ দেখাতে পারে এটি। উলরি হফম্যান আরও বলেন, চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকলেও আমরা মনে করি বাজার ধীরে ধীরে এসবের সঙ্গে মানিয়ে নিচ্ছে। জানাতু নাইমা কেয়া, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।